বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এবং আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, কবি এবং চর্চার সম্পাদক সোহরাব হাসান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। সরকার এবং সরকার প্রধানের ভাষ্য অনুযায়ী পৃথিবীর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন বা উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে, ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখে। আমার প্রশ্ন আপনাদের কাছে যে আপনারা কি দেখছেন? আতাউর রহমান ঢালী। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শকরা উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন প্রখ্যাত সাংবাদিক সোহরাব ভাই। এই যে সেরা নির্বাচন, এটা কিন্তু মানুষের অত্যন্ত প্রত্যাশার ভিতরে আছে। মানুষ চায় যে এর আগে 3টা নির্বাচন এদেশে নির্বাচনের নামে প্রতারণা হয়েছে, জালচুরি হয়েছে, এবং সেই প্রেক্ষাপটের এই 3টা নির্বাচনের পরে গিয়া গণমানুষের যে আন্দোলন, জুলাই আন্দোলনের প্রধান প্রত্যাশা, অনেক সংস্কারের ভিতরে প্রধান প্রত্যাশাই হচ্ছে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন মানুষ প্রত্যাশা করছে। এখন সেই প্রত্যাশার সাথে এই সরকারের যে যারা এই যে এটাকে কি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা এই সরকারের যে কর্মকাণ্ড, এই সেরা নির্বাচনের সাথে এখনো পর্যন্ত আমি মিল খুঁজে পাচ্ছি না। যে সেরা নির্বাচনটা হওয়ার জন্য যে সমস্ত প্রি কন্ডিশনগুলো লাগে আমি দেখছি সেই পুরো কন্ডিশনগুলো এখানে অনুপস্থিত। প্রথম কথা হলো ভোটারদের ভিতরে যে সোহরাব ভাই একটা আর্টিকেল লিখেছেন প্রথম আলোতে, সেখানে উনি দীর্ঘ 2-3 সপ্তাহ বিদেশে থাকার অভিজ্ঞতায় ওনাকে নাকি প্রতিটা মানুষ বাংলাদেশি জিজ্ঞেস করেছে নির্বাচন কি হবে। আমি ওনাকে দিয়ে শুরু করলাম। উনি এটা আমি পড়ি নাই, উনি আলোচনায় আমাকে ব্যাকরুমে আলোচনায় বলছিলেন। এবং আজকে আরও ইন্টারেস্টিং, আমার বাসায় আমাকে যে সাহায্য করে যে মহিলা, তো প্রতিদিনই আমার বাসায় সাহায্য করার জন্য সে আসে। তা আমাকে জিজ্ঞেস করছে, খালু দেশে নাকি নির্বাচন? আমি হ্যাঁ। খালু সবাই যে কয় নির্বাচন হবে না, তুমি কেমনে বুঝলা? কয় আমি তো বুঝি না, কিন্তু মানুষে বলে। কারা বলে? বলে এই যে আমরা যারা মানুষের বাড়িতে সাহায্য করি মানুষকে, আমরা নিজেরা একত্রিত হই। এই যে অবস্থাটা, এখনো আমি একজন রাজনীতিবিদ হিসাবে মানুষ রাস্তাঘাটে চায়ের দোকানে আমাদেরকে এখনো প্রশ্ন করে যে ভাই নির্বাচনটা কি সুষ্ঠু হবে? নির্বাচনের আছে আর 28 দিন, 25 দিন, এখনো যদি মানুষ জিজ্ঞেস করে সুষ্ঠু হবে কিনা, তাহলে উনি ওনার কানে এই যে সেরা নির্বাচন যারা বলে ওনার কানে কি তুলা দিচ্ছেন, পিঠে কি কুলা বাঁধছেন? এবং ওনারা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের উন্নতি নেই, কোনো উন্নতি নেই। এই যে কয়েকদিন আগে আমাদের বিএনপি কর্মী সাব্বিরকে মেরে ফেললো, মুসাব্বিরকে, এই যে এখানে চুয়াডাঙ্গায় যৌথ বাহিনী উঠায় নিয়ে বিএনপির কর্মী মেরে ফেললো। এরকম সারা দেশেই কিন্তু এগুলো হচ্ছে, বিচারহীনতা, তারপরে আন্দোলন সংগ্রাম, পিটাপিটি। এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্য দিয়ে কিভাবে নির্বাচনটা এদেরকে কন্ট্রোল করে করবেন সেই রোডম্যাপ নাই। সেরা নির্বাচনের কথা বলছিলাম, একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটাও নির্বাচনে মতো এখনো পর্যন্ত জনগণের কাছে সেই আস্থা আইন শৃঙ্খলা বাহিনী দিতে পারেনি। কারণ নির্বাচনের রোডম্যাপ শুরু হয়ে গেছে তো 3-4 মাস আগের থেকে। আমরা শুধু ওই নির্বাচনকালীন সময়টাই দেখি, কিন্তু এর আগে কোনো ধরনের পরিকল্পনা আমি দেখছি না।
এই সরকারের কাছে নির্বাচনকে সুষ্ঠু করার যে সুষ্ঠু পরিকল্পনা, এবং এটার জন্য যাদের প্রয়োজন ছিল সকল রাজনৈতিক দলের সাথে বসে আলোচনা করে একটা তারা একা একা সিদ্ধান্ত নিচ্ছে, জনগণ কোথায় ওনারা কোথায় কেউ জানে না। তারপরে আরেকটা আমি বলবো, আমার রাজনৈতিক জীবনে আমার মনে হয় এই যে দেখতেছে একটা হা না ভোট, এটা জনগণের সাথে একটা ঐতিহাসিক প্রতারণা। এটা আমরা সবাই মিলে রাজনৈতিক দল, এই যে বর্তমান সরকার, এটা একটা জনগণ জানে না কোথায় ভোট দিবে। যেটা করেছে জনগণকে এ ব্যাপারে আমরা কোনো ধরনের প্রশিক্ষণ দেই নেই, এবং এখন কিছু কিছু লিফলেট এগুলো হলো জনগণের টাকায় ছাপায়া এই টাকাগুলি লুটপাট করার জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তারা তৈরি হয়ে রয়েছে। আগে ওই যে ই ভোট কি ওই যে এমআরপি ইলেকট্রনিক ভোট, মেশিন, হ্যাঁ ভোটিং মেশিন 11,000 10,000 কোটি টাকার, হ্যাঁ মানে ঘোড়ার আগে গাড়ি জোড়ার মতো কিনা বসে রয়েছে। এগুলি এখন সব অচল হচ্ছে জনগণের টাকায়, এই তারা এগুলো করছে। এখনো জনগণ জানেই না যে এই হা ভোটে কি আছে না ভোটে কি আছে। ইভেন ওই কমিটিতে যারা ছিল তাদেরকে এখানে আমি চ্যালেঞ্জ করলাম, এখানে এসে জিজ্ঞেস করেন 18টা হা 48-40টা হা কি আর বাকি না কি, তারা যদি বলতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব। ধন্যবাদ। একটা মিনিট এখানে শেষ করে দিই। আরেকটা প্রশ্ন, এটা যে এই যে হা এবং না ভোট, তাহলে এই সরকার বা উপদেষ্টা পরিষদের এরা হা ভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছে, তাহলে আমি যদি কেউ না ভোট দেওয়ার ডিসিশন নেই, তা আমার সাথে এটা এই ধরনের প্রতারণা করার অর্থটা কি? তারা দে ক্যান নট ডু দিস, তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে। এটা রাজনৈতিক দল তার কর্মীদের বলতে পারে, জনগণ তারা পারে না, তারা একটা পক্ষ নিচ্ছে কেন? এর মধ্য দিয়ে আমি তো দেখছি তাদের কোনো মেটিকুলাস ডিজাইন আছে কিনা। তারপরে আজকে দেখলাম, কয়েকদিন আগে দেখলাম যে জাতীয় পার্টি কিভাবে নির্বাচন অংশগ্রহণ করলো, এটার বিরুদ্ধে একটা হাইকোর্টে রিট হয়েছে, এবং সেই রিট হাইকোর্ট কিন্তু কগনিজেন্সে নিয়েছে, এবং সেই রিটের জন্য 2 সপ্তাহ সময় দিছে। তো 2 সপ্তাহ পরে যদি এই বলে যে না এটা ঠিক হয় নাই, তখন ইলেকশনের থাকবো মাত্র 10 দিন, তখন কি হবে? তো এই জটিলতাগুলো কোত্থেকে আসতেছে জানতেছি না, এবং আমি মনে করি এই জটিলতাগুলো কিভাবে এই অল্প সময়ের ভিতরে কিভাবে এই সরকার নিরসন করবে আমি জানি না। এখানে কাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে কি গোপন এখানে সলা পরামর্শ হয়েছে কিনা, কারোর সাথে গোপন চুক্তি হয়েছে কিনা ক্ষমতায় থাকার বা যাওয়ার, আমরা জানি না। জনগণ অন্ধকারে, সেই পলাশির মাঠের যুদ্ধের মতো। বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হইল, জনগণ 2 মাইল দূরে কৃষক সেখানে মনের সুখে চাষ করতেছে। ধন্যবাদ এবং ঠালি ভাইকে শুভেচ্ছা। ঠালি ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। নির্বাচন বা যে কোনো জাতীয় ঘটনার ক্ষেত্রে সরকার যেসব দায়িত্ব পালন করার কথা সেটি কতটা করেছে, এই প্রশ্নটা সামনে এসেছে। নির্বাচনের পরিবেশ আছে কিনা, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, সেরা নির্বাচন তো পরের কথা। সার্বিকভাবে জনমনে একটি যে কোনো নির্বাচন নিয়ে আমাদের এখানে অন্তত অংশগ্রহণমূলক নির্বাচনে যে উদ্দীপনা থাকে, জনমনে যে উৎসাহ থাকে, উৎসবমুখর পরিবেশ থাকে, সেটি এখনও তৈরি হয়নি। এখন আগামী 22-24 দিনে হবে সেই নিশ্চয়তাও নেই। নির্বাচন কি? নির্বাচন হচ্ছে বাছাই করার উন্মুক্ত সুযোগ, অর্থাৎ প্রতিটি নাগরিক, আমাদের 12 কোটি 75 লাখ ভোটার, প্রতিটি নাগরিক, প্রতিটি ভোটার যাতে তার পছন্দসই প্রার্থী বেছে নিতে পারে। প্রথমেই এই নির্বাচনের অপূর্ণতা হলো বা ত্রুটি হলো, বিচ্যুতি হলো যে সেই সুযোগটা নেই। এখন অনেকেই বলবেন যে বিগত সরকার এমন তো 3টি নির্বাচন হয়েছে, কোনোটি একতরফা, কোনোটি রাতে ভোট হয়েছে, কোনোটি ভোটারবিহীন সংসদ গঠিত হয়েছে। কিন্তু ওই বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু এত বড় গণ অভ্যুত্থান হলো, এত মানুষ জীবন দিল। তারপরে আমরা সেই একই প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি কেন? ভোটের আগেই আমরা বাছাই করে ফেললাম কেন যে অমুকে
নির্বাচন করতে পারবে না, বা অমুকে পারবে, অমুকে পারবে। আর সুতরাং এই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আজকে 2014 সালে কিন্তু 14 সালের নির্বাচন নিয়ে 14 সালে এই প্রশ্নগুলো করা যায়নি, কিন্তু এখন করা যাচ্ছে। 18-24-এর ক্ষেত্রেও তাই। তা আজকে যে নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেই নির্বাচন নিয়ে যদি 10 বছর পর প্রশ্ন ওঠে, 5 বছর পর প্রশ্ন ওঠে, এবং সেই প্রশ্নগুলো গুরুতর। তা সরকারের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে তার অনেকগুলো হিসাব নিকেশ করা উচিত ছিল। গণভোটের বিষয়টি আসছে, এটি ঠিক যে সরকার রেফারির ভূমিকায় থাকবে, আম্পায়ারের ভূমিকায় থাকবে। সরকার জনগণের হাতে ছেড়ে দিয়েছে যে তুমি এই পরিবর্তনের পক্ষে না পক্ষে নয়, পক্ষে হলে হা ভোট দাও, বিপক্ষে হলে না ভোট দাও। এই সুযোগটা তো সরকার দিয়েছে। না হলে তো সরকার নির্বাহী আদেশে বলতে পারতো যে জুলাই সনদ কার্যকর হলো আজকে থেকেই। সেটা তো করেনি। মানে জনগণের ইচ্ছের উপর আস্থা রেখেছে, ইচ্ছের উপর ছেড়ে দিয়েছে, কিন্তু আবার সরকারই হায়ের পক্ষে প্রচার চালাচ্ছে। সেটা একটা ভয় থেকে, যদি হা জয়যুক্ত না হয়। এখন কত ভাগ হবে আমাদের যে এখন যে ভোট পদ্ধতি, তাতে 2 ভোট হায়ের পক্ষে 1 ভোট নায়ের পক্ষে পড়লেও হা জয়যুক্ত হলো। কিন্তু নৈতিক প্রশ্ন আছে। জুলাই অভ্যুত্থানের যে সনদ বা তার ভিত্তি, সেখানে যদি 50% কম ভোট পড়ে, সেটা কিন্তু নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে। আইনত হবে না, কারণ আইনত আমরা তো 3টি নির্বাচন বাতিল করেছি, কিন্তু সামনের নির্বাচনটা কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ, অর্থাৎ ওই নির্বাচনটি আইনগতভাবে বাতিল হয়নি। ষষ্ঠ এরশাদ আমলে যে দুটি নির্বাচন হয়েছে, সেটাও আইনগতভাবে বাতিল হয়নি। আমরা ধারাবাহিকতা, এটা হলো সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলা হচ্ছে। সরকারের প্রস্তুতি নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হয় খুবই দুর্বল, খুবই ত্রুটিপূর্ণ। এমনকি নির্বাচন কমিশন, আমরা আশা করেছিলাম এই নির্বাচন কমিশন বেশ হাঁকডাক দিয়েছিল যে তারা কোনো রকম অন্যায় বিচ্যুতি সহ্য করবে না, কিন্তু আমরা তো দেখলাম যে তারাও অনেক ক্ষেত্রেই মহল বিশেষের বা কোনো না কোনো পক্ষের কাছে হার স্বীকার করেছে। বাংলাদেশের ইতিহাসে এত সংখ্যক প্রার্থিতা বাতিল হওয়ার উদাহরণ নেই। আবার আমরা দেখলাম যে 2-3 সপ্তাহের মধ্যে সেই বাতিল প্রার্থিতা আবার বৈধতাও পেল। তাহলে আগেই বা কিসের ভিত্তিতে বাতিল করেছিলেন, পরে কিসের ভিত্তিতে সেটা বৈধতা দিলেন? এটি 2-4টি হতে পারে, 10টি 15টি হতে পারে, কিন্তু আমরা দেখলাম তো শত শত প্রার্থীর 190, তার মানে 200। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এই সরকার তো 3টি প্রধান অঙ্গীকার ছিল: বিচার, সংস্কার আর নির্বাচন। বিচার এক ধরনের প্রক্রিয়া চলছে, বিচার চলমান। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলা, সেই মামলা বিচার হওয়ার পর যারা বিচার নিয়ে এতদিন খুব উচ্চকণ্ঠ ছিল, তারা মোটামুটি সন্তুষ্টই বলবো যে তারা আর এটা নিয়ে কিন্তু সামনে আসছে না। সংস্কার, যদি দুটো উদাহরণ দেয়, এই দুদকের বিষয়ে টিআইবির যে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান যে কথা বলেছেন, যে এটি আবার সেই তিনি ওই শব্দটি এটা ব্যবহার করেননি যে নতুন বোতলে পুরনো মদ। তিনি বলছেন যে সেই আমলাতন্ত্রের হাতেই বন্দী এবং সংস্কার বিরোধী আইনই তারা করেছে। আরেকটি হলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সিপিডির সম্মানীয় ফেলো। তিনি বলেছেন যে এই সরকার সংস্কারের কথা বলে এখন যে জনগণের কাছে, মবের কাছে জিম্মি হয়ে গেছে। তাহলে যে সরকার মবের কাছে জিম্মি হয়, সেই সরকার কিভাবে নির্বাচন করবে, কতটা ভালো নির্বাচন করবে, কতটা সংস্কার করবে, এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। এখন সরকার কি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গল্প কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। এই সরকারকে একটি ভালো নির্বাচন করে প্রমাণ করতে হবে যে সরকার নির্বাচন করতে পারে। মিস্টার ঢালী,
আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কিছু উল্লেখ করেছেন কয়েকটি ঘটনা, কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনো কারণে কেউ না কেউ মারা যাচ্ছে এবং তাদের পরিচয়টা বা রাজনৈতিক পরিচয়, এবং অস্ত্র উদ্ধার করা যায়নি, অনেক অপরাধীকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। আগে দেখতাম আমরা নির্বাচন আসলে বৈধ অস্ত্র জমা দিতে বলা হতো, এখন অস্ত্র দেয়া হচ্ছে বৈধভাবে যদি কেউ চায়। সো আসলে সরকার কি চাইছে বলে মনে হচ্ছে, দেখুন এটা আমি একজন এবং কেন চাইছে, কার হয়ে কাজ করছে? আমি একজন ক্যান্ডিডেট, আপনি আমার নিরাপত্তার জন্য একটা গানম্যান দিলেন, ইজ ইট এনাফ? পরিবেশ যদি না থাকে আমার 10টা গানম্যান দিয়ে লাভটা কি? এটা হলো মানে আসল সমস্যাকে আড়াল করার জন্য এগুলি একটা আরেক ধরনের প্রতারণা। এই যে দরকার ক্যান্ডিডেটের নিরাপত্তা না, দরকার জনগণের নিরাপত্তা। তো এই জনগণের তো নিরাপত্তা নাই এখন, কোথাও নাই। হাটে বাজারে আপনি যেখানে যান, হ্যাঁ, কোন সময় মব ক্রিয়েট হবে, কোন সময় কি হবে, ইউ নেভার নো ইট। এবং সরকার এই সমস্ত ব্যাপারে দেখতেছি, হ্যাঁ, কানে দিয়েছে তুলু, পিঠে দিয়েছে কুলু। এই হচ্ছে, যাই বলবে পরিস্থিতি ভালো হচ্ছে। তারপরে আরেকটা চ্যালেঞ্জ রয়েছে যে 5ই আগস্টের পরে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়ে সেটা গেছে, কথা বললাম আমি। হ্যাঁ, লুট হয়ে গেছে, সেই অস্ত্রগুলি সম্পূর্ণ উদ্ধার হয়নি। সেগুলির ব্যাপারেও কিন্তু কোনো ধরনের এই পর্যন্ত এই 16 মাস হয়ে গেল, হ্যাঁ, মানে সিরিয়াস উদ্যোগ নিয়ে যেগুলো বের করা, তো সেটা একটা বিষয়। আরেকটা বিষয় যে প্রশাসন এই 14, 18 আর 24-এর নির্বাচন যে প্রশাসন করেছে, এই প্রশাসনকে কিন্তু আমরা কোনো ধরনের কোনো জায়গায় কোনো দায়ী করিনি, বরঞ্চ এদের মাথায় তেল মেরে এদেরকে এরা হচ্ছে ফেরেস্তা। যারা 14-র ইলেকশন করলো, 24-এর ইলেকশন করলো, 18-র ইলেকশন করলো, বরং এরা যেহেতু মানে এদের যেহেতু কোনো মানে যাদের দিকে ইঙ্গিত করছেন সেই রাজনৈতিক শক্তি যেহেতু নির্বাচনে নাই, অনেকে মনে করেন এরাই থেকে থাকে তাহলে এরাই তো নিরপেক্ষ নির্বাচন করবে নাকি এখন অনেকে মনে করেন প্রশাসনে জামাতের ইনফ্লুয়েন্স অনেক বেশি, এনসিপির ইনফ্লুয়েন্স অনেক বেশি, কেউ আবার মনে করেন বিএনপির ইনফ্লুয়েন্স আছে। আপনি দেখেন এই এরশাদ সাহেবরে স্বৈরাচার বানানোর পিছনেও এরা, এই ভোট করে দেওয়া, এই শেখ হাসিনার এই ভোট করে দিছে তারা, এই প্রশাসন। অথচ বারবার যে মূল দাবিটা ছিল যে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মচারীদের মাধ্যমে ইলেকশন, গত 16 মাস হয়ে গেল, আপনি 1 বছরের উপরে হয়েছে, এর ভিতরে আপনি নিয়োগ দিয়ে অন্তত 10,000 লোকের 6 মাসের ট্রেনিং দিয়ে আপনি সারা দেশে দিতে পারতেন, কিন্তু সেটা না দিয়া এই প্রশাসন এটা দেয়নি। নির্বাচন কমিশনও সব প্রাক্তন প্রশাসন আছে, হ্যাঁ, আর ওইখানকার এরা তো আছেই, এরাই নির্বাচন কমিশনের কারো কিন্তু বিচার হয়নি। যারা এই ভোট চুরির সাথে জড়িত, টাকা চুরির সাথে জড়িত, নির্বাচন কমিশনের তসরুফের সাথে জড়িত, এদের উপরে ভর করছে ডক্টর ইউনূস সাহেব। ভর কইরা এখন উনি সেরা নির্বাচন, অবশ্যই ওনারটা ঐতিহাসিক এবং সেরা নির্বাচনই যদি হয়, এটা আবার ইতিহাসের কালোকালিতে লেখা না থাকে। ইতিহাসের কালোকালিতে যদি এই পরিস্থিতি চলতে থাকে, ইতিহাসে কালোকালিতেই এই নির্বাচন লেখা থাকবে। এই ভুল, এবং দেশকে আমি তো মনে করি যে নির্বাচনের আমি রেসপন্সিবল যে সমস্ত পলিটিক্যাল পার্টি, তাদেরকে অত্যন্ত সচেতন এবং রেসপন্সিবল আচরণ করে এই নির্বাচনটাকে এখনও চাইলে একটা পথে নিয়ে যাওয়া যায়। কিন্তু প্রশাসনের একটা গা ছাড়া ভাব যে নির্বাচন তো প্রায় হয়ে গেছে, আমরা মোটামুটি গুটায় টুটায় চলে যাব, ব্যাপারটা বোধহয় অত সহজ না। নির্বাচনের বিপক্ষ শক্তিও আছে, পক্ষের শক্তিও আছে। তো এই চ্যালেঞ্জ আমার মনে হয় না ইউনূস সরকারের এই যে যারা উপদুষ্টু আছে, এই উপদুষ্টুরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, এটা আমার বিশ্বাস হয় না। তাদের কর্মকাণ্ড বর্তমান, তারা তো অনেকেই গোপন, অনেকে চিনেই না তারা কোথায় বসে কাজ করেন, অন্ধকারে বসে কাজ করেন, হ্যাঁ, কার পক্ষে কাজ করতেছেন জানি না, কোন দেশের পক্ষে কাজ করেন তাও আমরা জানি না, জনগণও জানে না। তো এইরকম একটা ধূম্রজাল ইউনূস সরকার সাহেব সৃষ্টি করতে পারছেন। এবং মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে উনি
নিজের পথটাই শুধু বাঁচাইতে চাচ্ছেন। কারণ ওনার তো মানে উনি তো নিরপেক্ষ ছিলেন না। ওনার ধরেন গ্রামীণ যে 600 কোটি টাকা উনি মাফ করেছে, গ্রামীণ ইউনিভার্সিটি অমুক সমুকের নামে উনি এতগুলো প্রতিষ্ঠান তার নামে নিয়ে নিছে। আমাদের কিন্তু কোনো মামলা, আমি আতাউর রহমান ডালি, আমার 13টা মামলা কিন্তু শেষ হয়নি। কিন্তু ওনার মামলা উনি আন্দোলন সংগ্রাম না করেও ওনার মামলা শেষ হয়েছে 600 কোটি। আমি তো 6 টাকারও বেনিফিট পাইনি, এখনও টাকা খরচ আমার মামলা উঠানোর জন্য এখনও কোর্টে আর থানায় যেতে হচ্ছে, কেউ দেখার নেই। তো ওনার মামলা তো উনি নিজে নিজে তুইলা ফেলাইছে, উনি চলে যাবেন, আমরা কি করব, দেশের জনগণ কি করব। এবং আমার কাছে খুব ভয়াবহ সিচুয়েশন মনে হচ্ছে যেটা আরেকটা বিষয় আমি একটু যে আপনি শেষ করেন ভয়াবহ যেটা বলছেন। সোরাব ভাই যেটা বলছে যে জনগণের ভিতরে ইলেকশন নিয়ে, ইলেকশন আমাদের দেশের মানুষ 3 বছর ভোট দিতে পারে নাই, একটা নতুন প্রজন্ম এখন ভোট দিবে, তাদের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা, এবং আমাদের দেশে সবসময় গ্রামের মানুষের কোনো দুঃখ দারিদ্র্যের ভিতরে কোনো উৎসব থাকে না। এই নির্বাচনটাকে তারা গ্রামের বাজারে চা খাওয়া, বিস্কুট খাওয়া, পক্ষে বিপক্ষে তর্ক করা, এটা একটা উৎসবের মতো আমাদের দেশে। কিন্তু আমার কাছে, আমি গ্রাম থেকে কয়েকদিন আগেও ঘুরে আসলাম, গ্রামের হাটে বাজারে সেই আলোচনা নাই, কে পাস করবে কে দিবে, এটা নিয়ে যেমন জনগণের ভিতরে কোনো উৎসাহ নাই। নির্বাচন হবে কিনা এখনও জনগণ সন্দিহান। এমন একটা পরিস্থিতিতে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন এত একটা বিশাল কর্মযজ্ঞ এই প্রশাসন দিয়ে করবে, আমি বিশ্বাস করতে পারি না। এমনি আরেকটা প্রসঙ্গ একটু আপনাদের দুজনের মতামত চাইবো, আপনি এখান থেকে কন্টিনিউ করবেন। সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনকারীদের ইন্ডেমনিটি দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, মানে আমি দেখিনি, এর আগে অভ্যুত্থান তো হয়েছে, 90-তে অভ্যুত্থান হয়েছে, আন্দোলনকারীদের ইন্ডেমনিটি দিতে হয়, মানে এই চিন্তাও করতে হয়, সেটাও আমার কাছে আমি জানি না এটা একটা ইতিহাস কি বলে। বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ফেনোমেনা, এবং এটা ভবিষ্যৎ রাজনীতিতে কিন্তু সাংঘাতিক প্রভাব ফেলবে। হ্যাঁ, যারা আন্দোলন করবে, এটা ইনডেমনিটি নেয় যারা অপকর্ম করে ক্ষমতায় আসে। তাহলে ইনডেমনিটি মানে জুলাইটা ইনডেমনিটি কেন নিতে হবে? জুলাই তো জনগণের সংগ্রাম ছিল, জনগণের অভ্যুত্থান। যারা জনগণের বিপক্ষে ছিল তাদের ইনডেমনিটি নিতে পারে, ওনারা কেন ইনডেমনিটি নেবে? এটা পৃথিবীর যে এরশাদ সাহেব ক্ষমতায় এসে অবৈধভাবে তার ইনডেমনিটি নিতে হয়েছে। তারপরে যেটা বললেন, সুরাব ভাই বললেন যে এটার কন্টিনিউটির জন্য শুধু আমরা এটা করিনি। তো এইটা কাদের উর্বর মস্তিষ্কের ফল? এই উর্বর মস্তিষ্কের কারণে জুলাই আন্দোলনের যে ঐতিহাসিকতা, জুলাই আন্দোলনের যে গভীরতা, জুলাই আন্দোলনের যে মর্মকথা, সেটার সাথে এটা যায় না, আমি এটা বিশ্বাস করি। যে আন্দোলন বা গণ অভ্যুত্থানের সঙ্গে জনগণ সম্পৃক্ত থাকে, জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটে, এবং এটি একটি বলা হয় বিপ্লব বা গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের নায়কদের বা সেই অভ্যুত্থানের অভিযাত্রীদের ইনডেমনিটি দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। যেমন 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, 90-এ গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে যে কোনো অঘটন ঘটেনি তা নয়। 90-এ তো তৎকালীন যে ক্ষমতাসীন জাতীয় পার্টির নেতাকর্মীদের, মন্ত্রীদের বাড়িতেও হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, দিতে হয়নি। 69-এ আগরতলা ষড়যন্ত্র মামলার যে প্রধান বিচারপতি, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার বাড়ি হামলা হয়েছে এবং তাকে পালিয়ে যেতে হয়েছে। এই কারণে সেই অভ্যুত্থানের নেতাদের কি ইনডেমনিটি নিতে হয়েছে? নিতে হয়নি এখানে। এবং এই ইনডেমনিটি নিতে হলে এখানে বাংলাদেশে কোথায় কোথায় ইনডেমনিটি নিতে হয়েছে? 75-এর 15ই আগস্ট যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ইনডেমনিটি নিতে হয়েছে, কেননা ওই হত্যাকাণ্ডের দায় কিন্তু 7ই নভেম্বরের পরে যে সরকার আসছে, সেই সরকার কিন্তু দায় স্বীকার করেনি, এমনকি তখন সেনা নেতৃত্বও স্বীকার করেনি। এটাকে বলা হয়েছিল যে কতিপয় জুনিয়র সামরিক কর্মকর্তার উচ্চাভিলাষ বা তাদের কর্মকাণ্ড, এ কারণে দিতে হয়েছে। আরেকটি যেমন আইনশৃঙ্খলার ক্ষেত্রে বা বিগত সরকারের আমলে বিদ্যুতের ক্ষেত্রে ইনডেমনিটি দিয়েছে যে এটা নিয়ে প্রশ্ন করা যাবে না, এটা এদের আদালতে যাওয়া যাবে না,
বা বিএনপি সরকারের আমলে অপারেশন ক্লিন হার্টেড নেওয়া হয়েছিল, সেখানে অপরাধীদের দমন করতে যেয়ে যদি সরকার বাড়াবাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাড়াবাড়ি করেছে আর সেই ব্যাপারে। কিন্তু একটা অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানের আমার তো মনে হয় অভ্যুত্থানকে আন্ডারমাইন করা হয় এর মধ্যে দিয়ে। আমি তো বললামই, না শুধু আন্ডারমাইন না, অপমান। এটা এক ধরনের নাকচ করে দেওয়া, এক ধরনের অনাস্থা তৈরি করা, অর্থাৎ তাদেরকে আইনি সুরক্ষা দিয়ে টিকিয়ে রাখতে হবে। জন আন্দোলন বা পিপলস মুভমেন্ট সেটা মনে হয় না, এটা মনে হয় যে কতিপয় ব্যক্তি মানে সেটাকে অস্বীকার করা হয়। আর এতদিনের পর এক্ষেত্রে যেটি সরকারের উচিত ছিল ভাগ করা, গণ অভ্যুত্থানের প্রতিক্রিয়া কোনটি, আর পরবর্তীকালে যে মব ভায়োলেন্স হয়েছে, সংঘবদ্ধ সহিংসতা হয়েছে, সেটা কোনো বাড়িতে হয়েছে, কোনো ভবনে হয়েছে, কোনো গোষ্ঠীর উপর হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে, সেগুলো চিহ্নিত করা, সেটুকু আইনের আওতায় আনা। এখন গয়রাহ যেটা করা হয়েছে যে আগস্ট থেকে পরবর্তী সময় পর্যন্ত যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, এখন এর মধ্যে একটা কিন্তু অর্থাৎ দায় মুক্তি দিতে হয় এরকম একটা ঘটনা ঘটিয়েছে তারা। অভ্যুত্থান তো দায় মুক্তির বিষয় না, বিপ্লব তো দায় মুক্তির বিষয় না। সুতরাং আমি মনে করি এখানে এক ধরনের আস্থাহীনতা কাজ করেছে সরকারের ভিতরে, বা এর সাথে যারা জড়িত, এই সরকার যদি না থাকে তখন তারা বিচারের মুখোমুখি হতে পারে, এই ধরনের শঙ্কা থেকে এটি করা হয়েছে বলে মনে করি। আর না হলেও যদি এটি হতে থাকে, যেমন জাতিসংঘের রিপোর্টে যেটা ছিল যে 5 থেকে 30 আগস্ট পর্যন্ত যে সেটার একটা হিসাব ছিল, কিন্তু আজকে এত 16 মাস 17 মাস পরে কেন এই প্রশ্নটা? তাহলে কি অভ্যুত্থানের সঙ্গে জড়িত তাদের দাবি ছিল এটি? সেটাও কিন্তু আমরা প্রকাশ্যে জানি না যে তারা দাবি করেছে। কারণ তারা যেটা করেছে সেটা তো ন্যায্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, সেটি কেন বিচারের মুখোমুখি হবে? এবং এটা সরকারের এক ধরনের, হয়তো সরকার ওইটাই মনে করেছে যে এই সরকার না থাকলে পরবর্তীকালে অন্য সরকার তাদের বিচারের মুখোমুখি করতে পারে, বা পরবর্তী সরকার করুক, বা যে কোনো ভুক্তভোগী তো আদালতের কাছে যেতেই পারে যে কোনো ঘটনায়। এখন সেই ভুক্তভোগীকে আদালতের কাছে যাওয়া থেকে বারিত করা, সেটি তো আইনের শাসন না। বরং এক্ষেত্রে সরকার যদি বিচার বিভাগের একটা কমিশন করত, প্রয়োজনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে কমিশন করত, যেমন জাতিসংঘ কমিশন হয়েছে, এবং জাতিসংঘ কমিশন তো সমাদৃত হয়েছে যে এই তথ্য প্রমাণ এগুলো তো মানুষ অবিশ্বাস করছে না, যে এগুলো বিশ্বস্ত বলেই তারা মনে করে। এখন সরকার বিদায়ের সময় এটা করে যাচ্ছে না, সরকার অন্য কোনো চিন্তা আছে সেটা জানি না। তবে এটা নিয়ে যেটি ঢালি ভাই বললেন যে এর ক্রিয়া প্রতিক্রিয়া কী হবে, 5 বছর পর তো এটা প্রশ্নবিদ্ধ হতে পারে, নতুন সরকার আসলে প্রশ্নবিদ্ধ হতে পারে, এবং জবাবদিহি করতে হবে। সরকারের শুরু থেকেই সরকারের সব কাজে স্বচ্ছতা জবাবদিহি নমুনা পাওয়া যায় না অনেক ক্ষেত্রেই। যেমন ঢালি ভাই বললেন, এখন বিশেষ পদাধিকারীদের মামলা প্রত্যাহার করা হবে বা মামলা নাই করা হবে, আর যে লাখ লাখ বা হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে সেটা করা হবে না। একইভাবে এই সরকার যে দুটি জঞ্জাল রেখে যাচ্ছে, এক হচ্ছে বিগত সরকারের আমলে যে মামলাগুলো হয়েছে সেই মামলা নিষ্পত্তি করেনি বা মামলা প্রত্যাহারের ব্যবস্থা করেনি। দ্বিতীয়ত হচ্ছে এই সরকারের আমলে গয়রাহ মামলা হয়েছে, আপনার মানে শত শত আসামি করা হয়েছে একটি ঘটনায়। পুরনো স্টাইলে মামলা হয়েছে। জি, পুরনো স্টাইলেই মামলা হয়েছে। তবে আওয়ামী লীগ আমলে যেটা গায়েবী মামলা হয়তো, এখন গয়রাহ মামলা হচ্ছে। এখন এই মামলা কবে নিষ্পত্তি হবে? দেখুন, আমাদের সাংবাদিক বন্ধুদের অনেকে গ্রেপ্তার হয়েছিলেন জুলাই অভ্যুত্থানের পর। এই 16 মাসেও তাদের বিরুদ্ধে যে অভিযোগ নিষ্পত্তি হলো না কেন? অভিযোগপত্রও দায়ের করা হয়নি। তাহলে 16 মাস তাদেরকে আটক রাখার কী যুক্তি থাকতে পারে? আর তাদের বিরুদ্ধে যে সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, আনিস আলমগীর
তার বিরুদ্ধে তো হত্যা মামলাও না যে হত্যা মামলা এত গুরুতর মামলা, তার বিরুদ্ধে মানে এই জন্য জামিন দেওয়া হয়নি। তার বিরুদ্ধে মামলা হয়েছে, প্রথমে হয়েছে সন্ত্রাস দমন আইনে, পরবর্তীকালে তারপর দুদক মামলা করেছে। এখন দুদকের মামলা একজন জামিন পেতে পারে না, তো দুদকের মামলা তো দুর্নীতির মামলা, তো দুর্নীতির মামলায় কেন জামিন পাবে না? তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে আদালত যদি মনে করে, বা তার কাছে জরিমানা হতে পারে। দুদকের মামলা তো দুর্নীতির মামলা, সেখানে যে কারাদণ্ড হবে মানে শাস্তি, সেখানে শাস্তির মাত্রা আর হত্যা মামলার শাস্তির মাত্রা তো এক না। তো এখন এই বাছাই করা বিচার, যেটি আমরা বিগত সরকারে আমলে দেখেছি, বাছাই করা মামলা বিগত সরকারে আমলে দেখেছি, একই ঘটনায় তখন যারা বিরোধী দলে ছিলেন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে, আইসিটি আইনে মামলা করা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এই সরকারে আমলেও তো বিভিন্ন সেই সন্ত্রাস বিরোধী আইন, আওয়ামী লীগ সরকারে আমলে, সেই আইন ব্যবহার করে এই সরকারও কেন মামলা করবে? এই প্রশ্নগুলো তো আছে। আমরা যদি আইনের শাসন চাই, আমরা যদি ন্যায্য শাসন চাই, আমরা যদি বাংলাদেশকে ভবিষ্যৎ বা বাংলাদেশের গণতন্ত্রের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে তো এর থেকে বেরিয়ে আসতে হবে। এবং সেই পুরানো, আপনি যে কথা বললেন যে পুরানো ধারায় তো নতুন বাংলাদেশ হবে না। ছাত্র রহমান ঢালী, তো সামনের দিনগুলো কেমন দেখছেন? এখানে ওই যে একটু শেষ করি, মানে এখানে যে আশঙ্কা করা হচ্ছে বা তাদেরকে ইনভাইট করা হচ্ছে, আমার মনে হয় যে অভ্যুত্থান বিরোধীরা বোধহয় খুব দ্রুত ক্ষমতায় আসবে। ভাবটা এরকম যে যারা অভ্যুত্থান বিরোধী ছিল সেই শক্তিটা, যাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে তারা খুব দ্রুত ক্ষমতায় আসছে। এই কারণে তাড়াতাড়ি আমাদের ইনডেমনিটি দরকার, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে। তো আগামী দিনগুলো আমরা তো সবসময় প্রত্যাশার ভিতরে থাকি, আশা, মানে রবীন্দ্রনাথের কথায় মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। আমরা বিশ্বাস কারো উপরে হারতে চাই না, কিন্তু বারবার আমরা হোঁচট খেতে খেতে বাংলাদেশের জনগণ এখন মানে প্রত্যাশার জায়গাটাও খুব সংকুচিত, কি হবে, পাবো কি না, যেটা তারপরে আগামীতে কে ক্ষমতায় আসবে। স্বাভাবিকভাবেই এখনকার পর্যন্ত জনগণের ধারণা যে আগামীতে সঠিক নির্বাচন হইলে বিএনপি ক্ষমতায় আসবে, এবং বিএনপি ক্ষমতায় আসলে মানুষ আশা করে যে মানে দেশে আইনের শাসন, গণতন্ত্র এবং আইনের শাসন, এইটা, এবং যতটুকু সম্ভব দেশকে দুর্নীতিমুক্ত, এই তিনটা বেসিক জায়গায় জনগণ আশা করে সামনে যে ক্ষমতায় আসবে তারা যাতে এগুলো করে। কিন্তু এখনো পর্যন্ত আমরা এই রাজনৈতিক দলগুলো, হ্যাঁ, এখনো পর্যন্ত যেহেতু তারা ক্ষমতায় নাই, তারা অনেক কথাই বলছে। ক্ষমতায় যাওয়ার পরে এটা বোঝা যাবে যে তারা কতটুকু এই প্রত্যাশা। আর এবার যদি মানুষের প্রত্যাশা ভঙ্গ হয়, আমি খুব ভয়াবহ অবস্থা দেখছি দেশে। আর একটা মানে বারবার গণ অভ্যুত্থান হয় একটাই কারণে, যেই শর্তগুলো সমাজে উপস্থিত থাকার কারণে মানুষ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়ে। যদি এর সমাধান না হয়, যেই শর্তর কারণে, এই যে আইনের শাসন, নির্বাচন, এগুলি যদি মানুষের পূরণ না হয়, তাহলে মানুষ বারবার আবারও অভ্যুত্থান হবে। এটা কেউ ঠেকাইতে পারবে না। এবং বাংলাদেশের মানুষের চরিত্রই তাই। বাংলাদেশের মানুষ জানে কিভাবে সরকার গঠন করতে হয়, আবার সরকারকে কিভাবে নামাইতে হয়, এইটাও বাংলাদেশের মানুষ এই 69-এর গণ আন্দোলন দেখছি, 90 দেখছি, তারপরে মানে 72 থেকে 75 পর্যন্ত যে বাংলাদেশের দেশের নতুন শাসনও আমরা দেখছি, এরশাদের শাসন দেখছি। মানুষ কিন্তু কোনো স্বৈর শাসককে মেনে নেয় না, এবং ভবিষ্যতেও এই আন্দোলনগুলো যারা সরকার হবে তাদের জন্য যত কঠিন হয়ে গেছে, অতীতে বোধহয় এত কঠিন ছিল না, সামনের দিনগুলি যারা সরকার পরিচালনা করবেন তাদেরকে অত্যন্ত মানে রাইট ম্যান ইন দি রাইট প্লেস, দেশকে মাথার উপরে রেখে অত্যন্ত সৎভাবে যদি করতে না পারে, তাহলে তাদেরকেও ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে জনগণ। কিন্তু
আমরা জনগণের উপরে বিশ্বাস রাখি, আমরা যে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস রাখি। বিশেষ করে আমি বিএনপির নেতার প্রতি, যিনি কিছুদিন আগে দেশে এসেছেন, জনাব তারেক রহমান। উনি দেশে আসার পরে জনতার ঢল নেমেছিল। তারপরে আমাদের দেশনেত্রী মহামানবী বেগম খালেদা জিয়া যখন মৃত্যু হইল, তখন একটি লাশের সামনে সারা দেশের জনগণ দাঁড়িয়েছিল। এই যে প্রত্যাশা নিয়ে আসছিল সেখানে মানুষ, সেই প্রত্যাশা পূরণ করাটাই হচ্ছে আগামী নেতৃত্বের, বিএনপির নেতৃত্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমি বিশ্বাস করি বিএনপির সেই নেতৃত্ব সঠিকভাবে, সার্থকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এবং দেশনেত্রী খালেদা জিয়ার মতো সার্থকভাবে জনগণের এগুলোকে মোকাবেলা করে একটি সুখী, সুন্দর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের দিকে নিয়ে যাবে, সেই প্রত্যাশা নিয়েই শেষ করছি। ঢালি ভাই যেখানে বললেন, যা বললেন তার সাথে একটু যোগ করার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক, নির্বাচন নিয়ে শঙ্কা আছে, জনজীবনের নিরাপত্তাহীনতা আছে। এর চেয়ে আরেকটি গুরুতর সমস্যা, সেটি হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতা। এই সরকারের 16-17 মাসে যত মানুষ বেকার হয়েছে তত কর্মসংস্থান হয়নি, যত কলকারখানা বন্ধ হয়েছে তত নতুন করে কলকারখানা গড়ে ওঠেনি, অর্থনীতির চাকা প্রায় স্থবির। সুতরাং যে সরকারই আসুক তার সামনে কিন্তু আরও বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করবে সেটি তো বিষয় আছে। আর যেটি হচ্ছে এই সরকার কোথায় রেখে যাচ্ছে বাংলাদেশকে। আমরা যখন আওয়ামী লীগ সরকার বিদায় নিল, যখন অভ্যুত্থানের মধ্য দিয়ে, তখন আমরা নানাভাবে অর্থনৈতিক ক্ষেত্রে শিল্প বাণিজ্য, কৃষি, ব্যাংকিং খাত সম্পর্কে আমরা একটা চিত্র পেয়েছি, ভয়াবহ চিত্র। সেই চিত্র থেকে একমাত্র ব্যাংকিং খাত ছাড়া অন্য কোনো খাতে সরকার কোনো সংস্কার করতে পেরেছে বলে দৃশ্যমান নয়। সুতরাং এটি একটি, এই সরকার 14-16 মাস, 16-17 মাস কী করলো, এই প্রশ্নটি কিন্তু যারা ক্ষমতায় আসবেন তারা করবে না, জনগণ এখনই করছে, একটা হতাশার মধ্য দিয়ে যাচ্ছে। যদি নির্বাচন হয় এবং 1 মাসের মধ্যে সরকার বিদায় নেয়, তখন মানুষের কাছে এই প্রশ্নটা থাকবে যে সরকার কি দিয়েছে 17 মাসে। এটি একটি আছে। আরেকটি, নির্বাচিত গণতন্ত্র তফসিল ঘোষণার পর, নির্বাচনের জন্য তফসিল ঘোষণার পর নীতিগত সিদ্ধান্ত সরকারের নেওয়ার কথা নয়, দিচ্ছে তো একটার পর একটা। কিন্তু সরকার সেটি ইনডেমনিটি থেকে শুরু করে অনেক বিষয়ে সরকার গুরুতর সিদ্ধান্ত নিয়েছে। এখন এই সিদ্ধান্তগুলো কেন নিল? আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন যে সরকার কি শুধু 300 আসনের প্রার্থীদের নিরাপত্তা দেবে? বৃহত্তর জনগণের নিরাপত্তা, একটা নিরাপত্তার আবহ তৈরি করা, মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে, নিরাপদে ফিরে আসতে পারে, সেই পরিবেশটা কিন্তু এখনও নেই। প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু, নারী ভোটার, জাতিগত সংখ্যালঘু, তাদের মধ্যে সংখ্যাটা কিন্তু অনেক অনেক বেশি। আমরা ধরে নিলাম যে আইন করে আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাতিল করে দিলেন, কিন্তু সাধারণ মানুষ, একজন ভোটার, তাকে কি করে বাতিল করবেন? আওয়ামী লীগের যে সমর্থক 1.5-2 কোটি হবে কমপক্ষে, তাদের আপনি বাছাই করার সুযোগ দিলেন না যে তিনি কাকে ভোট দেবেন। এমনকি স্বতন্ত্র হিসেবেও আইয়ুব খানের আমলে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন কিন্তু দলীয়ভাবে হয়নি। 1965 সালে যে নির্বাচন হয়েছিল, এবং এখান থেকে 13 জন মাত্র আওয়ামী লীগ সমর্থক এবং মিজানুর রহমান চৌধুরী একজন ছিলেন, যে জাতীয় পরিষদে যারা 13 জন সদস্য হয়েছিলেন মাত্র, এবং তারা স্বতন্ত্র কিন্তু বিভিন্ন দলের। তাই এরকমও তো হতে পারত যে আওয়ামী লীগ নামে নির্বাচন করতে পারবে না, কিন্তু কাদের দলীয় নেতাকর্মীরা স্বতন্ত্র সদস্য হিসেবে নির্বাচিত করতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন, কিন্তু সরকার সেই সুযোগটা দেয়নি। যে কারণে এই প্রশ্ন গত 3 নির্বাচন নিয়ে উঠেছে, আগামী নির্বাচন নিয়ে যে উঠবে না তার নিশ্চয়তা কী, এবং যদি ওঠে তার সরকার কি জবাব দেবে? মানে মানুষ তো অতীতের ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু সরকার কতটা শিক্ষা নিয়েছে? আর জনগণের সামনে, তার চেয়েও বড় কথা, জনগণের সামনে কোন বাংলাদেশ রেখে যাচ্ছে? সেই আবার অস্থিরতা,
আবার অনিশ্চয়তা, আবার অর্থনৈতিক ভঙ্গুরতা, আবার সামাজিক একটা নৈরাজ্যকর পরিস্থিতি। সরকার এই ইন্ডেমনিটি না দিয়ে যদি মব ভায়োলেন্সকে ঠেকাতে পারত, যে সেটা নির্বিচারে যে কোনো জায়গায় হোক, সরকারি প্রতিষ্ঠানে হোক, বেসরকারি প্রতিষ্ঠানে হোক, ব্যক্তিগত প্রতিষ্ঠানে হোক, তাহলে কিন্তু ইন্ডেমনিটি দেওয়ার প্রয়োজন হতো না। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সৌরভ হাসান এবং মিস্টার রহমান ঢালি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করবার জন্য। দর্শক মণ্ডলী, নির্বাচনকে কেন্দ্র করে দুজনই দেখছেন যে খুব একটা ভালো নির্বাচনের প্রস্তুতি নেই, সরকারের সদিচ্ছাও আছে বলে মনে হয় না। প্রস্তুতিটা খুবই দুর্বল, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তার ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচনকে ঘিরে নানা রকমের শঙ্কা জনমনে তৈরি হয়েছে। সেই সঙ্গে অর্থনীতির প্রশ্ন তুলেছেন আমার এক অতিথি। এই সমস্যাগুলোর মধ্যেই সরকার দেখা যাচ্ছে যে এগুলো সমাধান না করে বরং নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে, নতুন নতুন নিয়োগ দিচ্ছে, বদলি করছে, যেগুলো নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নয়। এবং এতে করেই সরকারের সদিচ্ছা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ওনারা মনে করেন এই কাজগুলো না করে এবং বিশেষ করে ভবিষ্যতের জন্য গণতন্ত্র, আইনের শাসন এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ কীভাবে করা যায়, তার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণটা নিশ্চিত করতে পারলে এই বিষয়গুলো নিয়ে নতুন সরকারের কাজ করবার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু সব মিলিয়ে এক ধরনের চরম অনিশ্চয়তা, এবং এই অনিশ্চয়তা কীভাবে কাটবে সেটা এখন বড় প্রশ্ন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।